আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময় এই মেয়েটি তার অসুস্থ স্বামীকে নিয়ে বিপদে পড়ে যায়। প্রতিদিন তার কাছে সেনা সদস্যরা আসতো। একসময় মেয়েটি নিজের ইজ্জত ধরে রাখতে পারে না, সেনা সদস্যরা তার সাথে খারাপ আচরণ করত। অন্যদিকে মেয়েটির রয়েছে সন্তান। তার স্বামী অসুস্থ থাকায় সে তার স্বামীকে সব গোপন কথা বলে দিত, যেসব গোপন কথা এর আগে সে কাউকে শেয়ার করেনি। এভাবে গোপন কথা বলতে বলতে একদিন এমন এক গোপন কথা শেয়ার করে, যেই কথা শুনে তার স্বামীর জ্ঞান ফিরে আসে আর সে মেয়েটিকে মারতে চায়। তাহলে কি ছিল সেই গোপন কথা, যা শুনে বছরের পর বছর প্যারালাইজড হওয়া সেই রোগীও সুস্থ হয়ে যায়? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। মুভিতে এমন একটা টুইস্ট আছে যেটা আপনার কল্পনারও বাইরে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতেই আমাদেরকে আফগানিস্তানের দৃশ্য দেখানো হয়। আফগানিস্তানে তখন যুদ্ধ চলছিল, চারপাশেই শুধুমাত্র গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপরে আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয়, যার নাম ছিল ফারহানি। তার বয়স প্রায় 30-এর বেশি ছিল। এরপর তার সামনে একজন লোককে দেখানো হয়। এই লোকটি হলো ফারহানির স্বামী। যুদ্ধের সময় তার স্বামীর পায়ে গুলি লাগে, সেজন্য সে প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। ফারহানি তার স্বামীর সেবা যত্ন করে। বাহিরে যুদ্ধের শব্দ এবং গোলাগুলির শব্দ শোনার পরেও ফারহানি তার স্বামীর পাশেই থেকে যায়। আর তার স্বামী সুস্থ হয়ে যাওয়ার জন্য সে সবসময় প্রার্থনা করত। দিনরাত সে নিজের মতো করে তার স্বামীর সঙ্গে কথা বলতো। তার স্বামী তার কোনো কথা শুনতে পায় কিনা তাও সে জানে না, তবে ডাক্তার তাকে বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও তার স্বামী এভাবেই বিছানায় পড়ে আছে। ফারহানি তার স্বামীকে সুস্থ করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তার স্বামীর জ্ঞান ফিরছিল না। যতই দিন যেতে থাকে ফারহানির মনের অস্থিরতা বেড়ে যায়। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে বা কি করলে তার স্বামী আগের মতো সুস্থ হয়ে যাবে। তার স্বামী সুস্থ হয়ে ওঠার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়ে যায়। এটা দেখতে পেয়ে সে আরো বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। ফারহানির 2টি মেয়ে রয়েছে, সে তাদেরকে নিয়ে কোনো মতে তার দিনরাত পার করে দেয়। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। একদিন তার মেয়েরা তাকে বলে তাদের খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু ফারহানিও বুঝতে পারছিল না সে কি করবে, কারণ তার ঘরে কোনো খাবার ছিল না। এটা ভেবে ফারহানি খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে তার প্রতিবেশীর বাড়িতে চলে যায় তার মেয়েদেরকে নিয়ে। সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে আজকে কি পানিওয়ালা এসেছে কিনা। তখন তার প্রতিবেশী তাকে জানায় এই ব্যাপারে সে কিছুই জানে না। এরপর ফারহানি তার মেয়েদেরকে নিয়ে ওষুধের দোকানে যায়, কিন্তু তখন সেখানে কিছু আর্মি লোকেরা চলে আসে আর প্রচন্ড গুলি চালায় এবং তারা সেখানে খুবই বোমা মারতে শুরু করে। সেখানকার লোকজন বোমার শব্দ এবং গুলি চালানোর শব্দে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এরপর সিন পরিবর্তন হয়ে চলে আসে ঔষধের দোকানে। সেখানে ফারহানি তার স্বামীর জন্য ঔষধ চায়, কিন্তু কোনো দোকানদারই তাকে ঔষধ দেয় না। দোকানদার তাকে বলে আমি তোমাকে আর কোনো ঔষধ দিতে পারবো না, কারণ তোমার অনেক টাকা এমনিতেই বাকি রয়েছে, তুমি আগে সেই সব টাকা পরিশোধ করো। এইসব কথা শুনে ফারহানি সেখান থেকে চলে আসে আর সে খুব বেশি চিন্তায় পড়ে যায়। বাড়িতে এসে তার স্বামীর খাওয়ার ব্যবস্থা করে, কারণ তার স্বামী নড়াচড়াও করতে পারে না, কিন্তু তাকে বেঁচে থাকার জন্য তো খাবার দিতেই হবে, তাই না? ফারহানি একটা খাবারের নলের সাহায্যে তার স্বামীকে খাওয়ায়। ফারহানি জানে না যে তার স্বামী তার কোনো কথা শুনতে পায় কিনা, তবে সে প্রতিবারই বাইরে যাওয়ার আগে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যেত। বাইরে থেকে ফিরে এসে সে তার স্বামীকে সমস্ত ঘটনা বলে দিত। কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে সে বেশ কিছুক্ষণ তার স্বামীর দিকে তাকিয়ে থাকে। পুরো শহরের মধ্যে ফারহানির আত্মীয় বলতে একজন আন্টি আছে, বাকি সব আত্মীয়রা যুদ্ধ শুরু হওয়ার আগেই সেখান থেকে চলে গিয়েছে। তারা সেই আন্টির পাশের বাড়িতেই থাকে। ফারহানি যখনই বেশি দুশ্চিন্তায় থাকে তখন সে তার আন্টির কাছে চলে যায়। তাই সে আজকেও তার আন্টির কাছে চলে এসেছে এবং তার আন্টির বাসায় এসে দরজায় নক করলে দরজা খুলে এক অপরিচিত বৃদ্ধ মহিলা। ফারহানি সেই বৃদ্ধ মহিলাকে তার আন্টির কথা জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না তারা কোথায় গিয়েছে, আর এই ঘরটি আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, দয়া করে মা তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে সেই বৃদ্ধ মহিলা দরজাটা বন্ধ করে দেয়। আর এদিকে ফারহানি ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ে, কারণ এই পুরো শহরে সে একদমই একা হয়ে গিয়েছে। তাকে সাহায্য করার মতো আর কেউ নেই। ফারহানি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলে তার আন্টি এখান থেকে চলে গিয়েছে, এখন সে কার কাছে সাহায্য চাইবে সে কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে বাচ্চারা খুবই ক্ষুধার্ত ছিল,
ঘরে কোনো খাবার কিংবা পানি কিছুই ছিল না। ফারহানি তার স্বামীকে আরো বলতে থাকে, আপনার মা আর আপনার ভাই দুজনেই শহরে চলে যায়। চলে যাওয়ার আগে একবারও আমাকে জানায়নি, বাচ্চাদেরকে পর্যন্ত বলে যায়নি। তারাও বুঝে গিয়েছে যে আপনি এখন তাদের জন্য কিছুই করতে পারবেন না, কেউ আপনার দায়িত্ব নিতে চায় না। আমরা এখন পুরোপুরি একদমই একা হয়ে গিয়েছি। আর এখানে আমরা জানতে পারি ফারহানির স্বামী যখন সুস্থ ছিল তখন সে একজন সেনা হিসেবে যুদ্ধ করত। কোনো মিলিটারি তাদের উপর হামলা করলে তার স্বামী সবাইকে রক্ষা করত, কিন্তু একদিন তার সাথীরাই তার কাঁধে গুলি চালিয়ে দেয়। আর তারপর থেকে তার এই অবস্থা। এখন তাকে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকতে হয়েছে। তার স্ত্রী আর সন্তানেরা এখন অসহায়ের মতো দিন পার করছে। ফারহানি পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়ে। সে বলে তাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সে উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। ঠিক তখনই সে বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পায়। ফারহানি তখন তার মেয়েদের কাছে ছুটে যায়। আর এরপরে পুরোপুরি রাত নেমে আসে। আর আমরা জানতে পারি যে ফারহানিদের ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। ফারহানি তার মেয়ের কাছে আসে। তারা ছোট থাকার কারণে কিছুই বুঝতে পারছিল না যে বাইরে কি হচ্ছে। তারা এটাও জানে না যে তাদের বাবার সঙ্গে কি হয়েছে। তাদের বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। তারা মনে করত তাদের বাবা হয়তো তাদের সঙ্গে রাগ করেছে, তাই তাদের সাথে কোনো কথাই বলে না। তাই তারা বারবার এই ব্যাপারে তাদের মায়ের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের মা তাদেরকে বলে না যে তাদের বাবার সঙ্গে কি হয়েছে। রাতে ফারহানি তার স্বামীর ঘরে চলে যায় আর তার পুরো শরীর মুছে পরিষ্কার করে দেয়। পরের দিন একজন ডাক্তার তাদের বাড়িতে আসে ফারহানির স্বামীকে দেখার জন্য। ফারহানি তখন তাকে বলে, আমি প্রচন্ড অসুস্থ, তাই আপনাকে আর ভিতরে আসতে হবে না। তখন ডাক্তার তাকে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি তোমার স্বামীর ক্ষতস্থানগুলোর খেয়াল রেখো। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর ফারহানি ঘরের ভেতরে এসে তার স্বামীর ক্ষতস্থানগুলো দেখতে থাকে। সে দেখতে পায় তার স্বামীর ক্ষতস্থানগুলো সেই আগের মতোই আছে। তখনই বাইরে কোনো একটা ঘোষণা হচ্ছিল, তাই ফারহানি সেটা শোনার চেষ্টা করছিল। ঘোষণায় বলা হয় যে মসজিদে অস্ত্র সংগ্রহ করা হয়েছে, সবাই যেন সেই অস্ত্র সংগ্রহ করে নেয়। ঘোষণা শুনে ফারহানি বুঝতে পারে যে এখানে শত্রুদের আক্রমণ হতে চলেছে, আর সেজন্য অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। ফারহানি তাড়াতাড়ি করে মেয়েদেরকে নিয়ে বেজমেন্টে চলে আসে। অন্য লোকজনও নিজেদেরকে রক্ষা করার জন্য বেজমেন্টে চলে যায়। সবাই বেজমেন্টে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিল। আর তখনই বাইরে শত্রুদের আক্রমণ শুরু হয়ে যায়। বাইরে প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। চারপাশ থেকে বোমা ফাটার শব্দ আসতেই থাকে। সেই সাথে ট্যাঙ্ক এবং মিসাইলও দেখা যায়। সবাই শুনতে পাচ্ছিল যে বাইরে কিছু একটা হচ্ছে, কিন্তু কেউ জানে না যে কি হচ্ছে। হঠাৎই বাইরে গোলাগুলির শব্দ বন্ধ হয়ে যায়। তখনই ফারহানি ছুটে যায় তার স্বামীর কাছে। গোলাগুলির কারণে চারপাশে ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তার স্বামীর গায়েও ধুলাবালি জমেছিল, তাই সে সেটা পরিষ্কার করে দেয়। এরপর সে দেখতে পায় বাইরে এখনো শত্রুদের ট্যাঙ্ক ঘোরাঘুরি করছিল, অর্থাৎ শত্রুরা আবারও আক্রমণ করতে শুরু করে। ফারহানি কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়বারের মতো হামলা শুরু হয়ে যায়। চারপাশে ইট এবং পাথর ছড়িয়ে পড়ে। তখন হঠাৎ করে তার মনে পড়ে যায় তার দুই মেয়ে বেসমেন্টে একা রয়েছে, তাই সে দ্রুত সেই বেসমেন্টে চলে আসে। আর হামলা শেষ হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে হামলা আবারও বন্ধ হয়ে যায়। সে বাইরে এসে দেখতে পায় ঘরের অবস্থা খুবই খারাপ, আর তার স্বামী সেখানেই শুয়েছিল। এর কিছুক্ষণ পর সে বেসমেন্টে যায় তার মেয়েদেরকে নিয়ে আসার জন্য। আর এদিকে মিলিটারির লোকজন ফারহানির রুমে চলে আসে আর তার স্বামীর দিকে বন্দুক তাক করে, কিন্তু তাকে নড়াচড়া করতে না দেখতে পেয়ে তার হাতে থাকা ঘড়ি এবং আংটিটি খুলে নিয়ে যায়। এরপর পুরো ঘর তল্লাশি করতে শুরু করে, কিন্তু পুরো ঘরে কোথাও কিছুই খুঁজে পায় না। তারা মনে করে হয়তো লোকজন মারা গিয়েছে। তবুও তারা যখন তাকে গুলি করতেই যাবে তখন তারা বুঝতে পারে যে এই লোকটি আগে মিলিটারি ছিল, তাই তারা তাকে গুলি না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফারহানি বাড়িতে চলে আসে। ঘরের অবস্থা দেখতে পেয়ে সে বুঝতে পারে এখানে অনেক লোক এসেছিল আর তারা তাদের পুরো ঘর তল্লাশি করেছে। কিন্তু ফারহানি তার স্বামীকে জীবিত দেখতে পেয়ে খুবই খুশি হয়। তখনই ফারহানি জানতে পারে যে তাদের প্রতিবেশীকে মেরে ফেলা হয়েছে, আর এটা শুনতে পেয়ে ফারহানি অনেক বেশি কষ্ট পায়। সে এটাও বুঝতে পারে যে এই লড়াই এত তাড়াতাড়ি শেষ হবে না, প্রতিদিন তাদের মৃত্যুর ভয় নিয়ে বেঁচে থাকতে হবে।
প্রত্যেকটা মুহূর্তেই তাদেরকে সতর্ক থাকতে হবে, কিন্তু সে তার সন্তানদেরকে এই পরিস্থিতির মধ্যে রাখতে চাইছিল না। তাই সে তার 2 মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর তার আন্টি যেখানে থাকতো সেখানে চলে যায়। ঘরের দরজা ধাক্কা দিলে আবারও সেই বৃদ্ধ মহিলা দরজা খোলে। সেই বৃদ্ধ মহিলা তাকে বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, দয়া করে মা তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ফারহানি তার কোনো কথাই শোনে না, সে তার দরজার সামনে বসে পড়ে। ফারহানির এই অবস্থা দেখতে পেয়ে বৃদ্ধ মহিলার মনে দয়া হয়, তাই সে ফারহানিকে একটা চিঠি দেয়। সেই চিরকুটে একটা হোটেলের ঠিকানা দেওয়া আছে যেখানে তার আন্টি থাকতো। তাই সে তার সন্তানদের নিয়ে সেই হোটেলে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি ফারহানির আন্টি একজন প্রস্টিটিউট, এক কথায় বলতে গেলে সে একজন পতিতা। ফারহানির আন্টি তাকে এবং তার মেয়েদেরকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। ফারহানি তার আন্টিকে মিলিটারিদের আক্রমণের বিষয় সবকিছু খুলে বলে। সে তাকে বলে এখন তার মেয়েদেরকে বাড়িতে রাখা নিরাপদ নয়, তাই সে কিছুদিনের জন্য তার বাচ্চাদেরকে এখানে রেখে দিতে চায়। আর তার আন্টিও বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ওদেরকে এখানে আমার সঙ্গে রেখে দেব। ফারহানি তার আন্টিকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে এই পেশায় জড়িয়ে গেলেন? তার আন্টি বলে, অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়ে যায়, বিয়ের অনেক বছর পরও আমার কোনো সন্তান হয় না। সন্তান না হওয়ার বিষয়টা যখন সবার সামনে চলে আসে, তখন থেকে প্রতিদিন রাতে আমার শ্বশুর আমার সঙ্গে জোর করত, আর সে আমার সঙ্গে খারাপ কাজও করত। এভাবে অনেকটা বছর চলে যায়। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমি আমার শ্বশুরকে মেরে ফেলি, আর এরপরে আমি সেখান থেকে পালিয়ে যাই। এখানে আসার পর আমি আমার নিজের মতো করে চলতে পারি, আমি এখন সম্পূর্ণ স্বাধীন। এরপরে আন্টি ফারহানিকে কিছু টাকা দেয়। ফারহানি তার বাচ্চাদেরকে আন্টির কাছে রেখে বাড়িতে চলে আসে, কারণ তার স্বামীর যত্নের প্রয়োজন। সে তার স্বামীকে তার জীবনে এক এক করে ঘটে যাওয়া সব কথা শেয়ার করে। ফারহানি বলে, আমাদের বিয়ের 10টি বছর হয়ে গিয়েছে, কিন্তু আপনি কখনো আমার সৌন্দর্যের প্রশংসা করেননি, কখনোই বলেননি যে আমাকে আপনার ভালো লাগে, বরং আপনার ভাইয়েরা আপনার থেকেও বেশি আমার প্রশংসা করেছে। আমি কখনোই নিজের প্রয়োজনে আপনাকে কাছে পাইনি। সব সময় রাতে আপনি আমার সঙ্গে জোর করে আপনার চাহিদা মেটাতেন। আপনার ভাইয়েরা জানতো যে এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে, তাই আপনার ভাইয়েরা আপনার মাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। হয়তো আপনিও জানতেন যে এই জায়গাটা নিরাপদ নয়, যে কোনো সময় এখানে শত্রুর আক্রমণ করতে পারে, কিন্তু এটা জানার পরে আপনি কখনো আমাকে কিছুই বলেননি, আমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজনও বোধ করেননি। আপনার কাছে আমার কোনো গুরুত্বই ছিল না, যেটা আমি খুব ভালো করেই জানতাম। কিন্তু আপনার যে 2টো মেয়ে আছে, আপনি তাদের ব্যাপারেও কোনোদিন ভাবেননি। কি বন্ধুরা, এইসব কথা শুনে আপনারা বিরক্ত হচ্ছেন? আসলে এই কথাগুলোর মাধ্যমেই পুরো গল্পটা ফুটে উঠেছে, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। যাই হোক, এরপরে ফারহানি আবারও বলে, এমনকি আপনার পরিবারও আমাকে নিয়ে ভাবতো না, আপনি সব সময় আপনার কাজেই ব্যস্ত ছিলেন, এতটাই ব্যস্ত ছিলেন যে বিয়ের দিনেও আসেননি। আমার বিয়েটা পর্যন্ত আপনার ছবির সঙ্গেই হয়েছিল, আমি আপনাকে কখনো দেখিনি, এমনকি দেখার সুযোগও পাইনি। আপনি যখনই আসতেন সোজা শারীরিক সম্পর্কে জড়াতেন। আমি ওই সব কিছুই মেনে নিয়েছিলাম, কারণ সঠিক সময়ে যদি আমার সন্তান না হতো, তাহলে আপনার বাবা মা আমাকে বন্দা বলে বাইরে বের করে দিত। তাই সন্তান জন্ম দেওয়ার জন্য নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এগুলো মেনে নিতে হয়েছে। আমি আমার জীবনে কখনো পুরুষকে বুঝতে পারলাম না। আমি শুধু একটা কথাই জানি, মেয়েদের জীবনে প্রথম পুরুষ থাকে তার বাবা। বাবাকে দেখেই তারা বুঝতে পারে যে পুরুষ কি রকমের হয়। আমার বাবাও তেমন ভালো মানুষ ছিলেন না, তার পাখি পালনের খুবই শখ ছিল। তিনি পাখিদের লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দিতেন, আর সেগুলো দিয়েই লড়াই করাতেন। আর এইভাবেই সে তার সব টাকা পাখিদের পেছনে বাজি ধরে শেষ করে দিতেন। বাজিতে হেরে টাকা পয়সা শেষ করে বাড়িতে ফিরে আমার মাকে প্রচুর মারতেন। আমি সব সময় এটাই দেখেছি, পুরুষ সব সময় কঠোর এবং নিষ্ঠুর হয়ে থাকে। তারা সব সময় নিজের মর্জি অনুযায়ী চলে, কারো উপর হাত তুলতে তারা দুবার ভাবে না। এটা আমি আমার বাবাকে দেখেই বুঝেছিলাম। আমার বাবা প্রচন্ড জুয়ারি ছিল, জুয়ার পেছনে এক এক করে সবকিছুই নষ্ট করে ফেলেছিলেন। সবকিছু শেষ করে দিয়েও সে শান্ত হয় না। জুয়ার ঘরে সে তার নিজের বড় মেয়েকে বাজি ধরে, কিন্তু সেই বাজিতেও জানোয়ারটা হেরে যায়। আমার বাবা তার 12 বছর বয়সী মেয়েকে ওই বুড়ো লোকের সাথে রাত কাটাতে বাধ্য করে। এসব দেখতে পেয়ে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আমি বুঝে গিয়েছিলাম বাবা হয়তো এরপর আমাকে বাজি ধরবেন। তাই আমি আমার বাবার জুয়া খেলা সেই পাখিদেরকে খাঁচা থেকে বের করে বাড়ির সামনে রেখে দেই। বিড়াল সেই পাখিদেরকে মেরে ফেলতো। বিয়ের পরেও আমার দুশ্চিন্তার সমস্যা শেষ হয়নি।
কখনো কখনো আমি ভাবি যদি বিয়ের সময় আপনার মৃত্যু হয়ে যেত তাহলে আপনার কোনো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে হয়তো আমি বেশি নিরাপদ থাকতাম। এটা বলে ফারহানি সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে চলে আসে ফারহানির আন্টির কাছে। সে তার আন্টির কাছে এসে তাকে বলে সে তার স্বামীর সঙ্গে দিনরাত পাগলের মতো করে একা একা কথা বলে। তার জীবনের প্রতিটা ঘটনা সে তার স্বামীকে জানায়। সে আদৌ জানে না যে তার স্বামী তার কোনো কথা শোনে কিনা। ফারহানির কথা শুনে তার আন্টি তাকে একটা কাহিনী বলে। সে বলে একটা পাথর ছিল যাকে লোকজন তার জীবনের সমস্ত কথা শোনাতো। লোকজন তাদের জীবনের সকল গোপন কথা সেই পাথরটির সঙ্গে শেয়ার করত। যতক্ষণ পর্যন্ত তাদের মনের কথা শেষ না হতো ততক্ষণ পর্যন্ত তারা সেই পাথরের সঙ্গে কথা বলতো। যখনই তাদের সমস্ত মনের কথা শেষ হয়ে যেত তখনই সেই পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, আর মানুষের মনও এভাবেই হালকা হয়ে যেত। লোকজন বলে যখন কোনো মানুষ এরকম প্যারালাইজড হয়ে যায় তখন সেই পেশেন্টও স্টোনের মতো হয়ে যায়। তোমার স্বামীও হয়তোবা এই পাথরের মতো হয়ে গিয়েছে। ফারহানি তখন বুঝতে পারে তার স্বামী এখন পাথর হয়ে গিয়েছে। তার কাছে এখন তার সমস্ত গোপন কথা শেয়ার করতে পারবে। পরের দিন যখন সে তার স্বামীর কাছে যায় তখন সে তাকে গোসল করিয়ে দেয়। আর বিবাহিত জীবনের 10 বছর পর সে তার স্বামীকে প্রথমবারের মতো ভালোবাসার কিস করে। এরপর সে একা একাই কথা বলতে থাকে। সে বলতে থাকে আমার সেই বিবাহিত জীবনের প্রথম রাতের কথা মনে পড়ে যায়। সে বলে কতটা অমানবিক ছিল সেই রাত, যেখানে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনার মা আমাকে বলে দিয়েছিল যে আপনার সন্তান চাই। কথা বলতে বলতে ফারহানি বাইরে কিছু শব্দ শুনতে পায়। তখনই বাইরে তাকাতেই দেখতে পায় তার প্রতিবেশীরা একটা লাশ দাফন করছে। এদিকে তখনই ডাক্তার চলে আসে, কিন্তু ফারহানি ডাক্তারকে ভেতরে আসতে দেয় না, কারণ ডাক্তারকে দেয়ার মতো কোনো টাকাই তার কাছে ছিল না। তাই সে ডাক্তারকে এবারের মতো ফিরিয়ে দেয়। তখন সে ঘরে এসে জানতে পারে এই এলাকায় কিছু সিপাহী চলে এসেছে, আর তার স্বামী একসময় মিলিটারি ছিল। এই খবরটা যদি তারা জানতে পারে তাহলে তার স্বামীকে তারা মেরে ফেলবে। এজন্য সে তার স্বামীকে বালিশ আর কম্বল দিয়ে ঢেকে রাখে। কিছুক্ষণ পর সেখানে দুজন লোক আসে। তাদের মধ্যে একজন ছিল কমান্ডার আর একজন সিপাহী। তারা ফারহানির ঘর তল্লাশি করতে শুরু করে। তাদেরকে দেখতে পেয়ে ফারহানি অনেকটা ভয় পেয়ে যায়। তখন ফারহানি মনে করে তারা হয়তোবা তার সঙ্গে বাজে কিছু করবে, তাই সে বুদ্ধি করে আগে থেকে বলে ফেলে আমি একজন খারাপ মহিলা। তখন ওই কমান্ডার বলে হায় আমি এ কি করলাম, তোমার মতো একজন নাপাক মহিলার ঘরে কেন আসলাম। তারা মহিলার দিকে থুথু ছুঁড়ে মারে, আর এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপরে ফারহানি ঘুমিয়ে পড়ে। সকাল হলেই ফারহানি আবারও দরজায় ঠক ঠক শব্দ শুনতে পায়। সে দরজাটা খুলে দেখতে পায় গতকালকের সিপাহীরা আবারও চলে এসেছে। এই সিপাহীর বয়স একদম কম। সে কোনোদিন কোনো মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়নি, তাই সে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। সিপাহী তার পকেট থেকে অনেকগুলো টাকা ফারহানির দিকে ছুঁড়ে মারে আর তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। ফারহানি তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সিপাহী চলে যাওয়ার পর ফারহানি অনেক কাঁদতে থাকে। তখন সে দেখতে পায় তার ঘরে অনেকগুলো টাকা পড়ে আছে, আর তার এই সময়ে অনেক টাকার দরকার ছিল। তাই সে টাকাগুলো তুলে নেয় আর দোকান থেকে তার স্বামীর জন্য ঔষধ আর খাবারপত্র কিনে আনে। পরের দিন ওই সিপাহী ছেলেটা আবারও তার ঘরে চলে আসে। এবার সে অনেকগুলো টাকাই তার কাছে নিয়ে আসে, আর সে ফারহানির সঙ্গে আবারও সময় কাটায়। প্রতিবার সময় কাটানোর পর সেই সব কাহিনী ফারহানি তার স্বামীকেও বলতো। ফারহানি বলে ছেলেটা সব সময় আমার চোখের দিক তাকিয়ে থাকে, মনে হয় আমার ব্যাপারে খেয়াল রাখে এমন একটা অবস্থা। ফারহানি ছেলেটার ব্যাপারে তার কাছে কিছুই লুকায় না। ছেলেটির ব্যাপারে যা যা ভাবে সব তার স্বামীকে বলে দেয়। একদিন ফারহানি যখন বাইরে থেকে আসে তখন সে দেখতে পায় তার ঘরের চালাটা কেউ ঠিক করে দিয়েছে। এতে করে ফারহানি বুঝতে পারে এটা সেই ছেলেটার কাজ। পরের দিন ছেলেটা আবারও তার কাছে আসে আর ফারহানিকে বলে আমি শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনার সামনে বসতে চাই। এরপর ছেলেটি তার শরীরের শার্ট খুলে তাকে দেখায় কতটা আঘাত রয়েছে সেখানে। ছেলেটি বলে আমি একজন অনাথ, কিছুদিন হলো আমি এখানে জয়েন করেছি। কমান্ডার সব সময় সিগারেট খেয়ে তার ছ্যাঁকা দিত আমার শরীরে। আমি তাকে কিছুই বলতে পারতাম না। আমি জীবনে কখনো ভালোবাসা পাইনি। এসব বলে ছেলেটি তার সঙ্গে কেঁদে দেয়। ফারহানি তখন ছেলেটিকে জড়িয়ে ধরে সেও কেঁদে ফেলে। সেও বুঝতে পারে এই দুনিয়ায় সে একাই কঠিন জীবনযাপন করছে না, তার মতো আরো অনেকেই এরকম জীবনযাপন করে চলেছে। পরের দিন সকালে ফারহানি দেখতে পায় তার ঘরের সামনে কিছু ফল রেখে যাওয়া হয়েছে, আর সেই সঙ্গে একটা স্বর্ণের চিহ্ন দেখতে পায়। ফারহানি এটা দেখতে পেয়ে খুবই খুশি হয়। সে সব বিষয় তার স্বামীর সঙ্গে শেয়ার করে। ফারহানি তখন বুঝতে পারে সেই ছেলেটি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছিল তার জীবনের সবথেকে চরম ভুল।
তাই সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। এরপর একদিন ফারহানি তার স্বামীকে বলে, আমি আমার জীবনের সবশেষ গোপন কথাটা আপনাকে জানাতে চাই। ফারহানি তাকে বলে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার 2 সন্তানকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ ওই 2 সন্তান আপনার ছিল না। আমি অনেক আগে থেকে বুঝে গিয়েছিলাম আপনি সন্তান জন্মদানে অক্ষম, কিন্তু আপনার মা এই কথাগুলো মানত না। তিনি আমাকে বলে দিয়েছিলেন বাচ্চা না হলে সে আমাকে ঘর থেকে বাইরে বের করে দিবেন। তখন আমি উপায় না পেয়ে আন্টির কাছে গিয়েছিলাম, আর সে আমাকে এই ব্যাপারে সাহায্য করে। আপনার মা ভাবতো আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমি গিয়েছিলাম অন্য পুরুষের সঙ্গে সময় কাটাতে। অতঃপর আমি প্রেগনেন্ট হয়ে যাই। এই 2 মেয়ের মধ্যে একজনও আপনার সন্তান নয়। আমিও জানি না ওদের বাবাকে। এই কথা শুনে প্রথমবারের মতো ফারহানির স্বামীর জ্ঞান ফিরে আসে, আর সে ফারহানিকে মারার জন্য গলা চেপে ধরে। তখন ফারহানি নিজে বাঁচার জন্য ছুরি দিয়ে তাকে আঘাত করে এবং তার স্বামীকে সেখানেই মেরে ফেলে। ফারহানি কিছু সময়ের জন্য মনে করত তার স্বামী ছিল পেশেন্ট স্টোন, যাকে সব সিক্রেট বলা যায়। সে তার মৃত্যুর সাথে সাথে ফারহানির জীবনের সব গোপন কথা সাথে করে নিয়ে গেছে, আর ফারহানি তার জীবনের সব ভুল আর গোপনীয়তার বন্ধন থেকে মুক্তি লাভ করে। তখনই সেখানে সেই সিপাহী চলে আসে। সে দেখতে পায় সে তার স্বামীকে মেরে ফেলেছে, আর সে বুঝতে পারে মেয়েটি এখন মুক্ত হয়ে গিয়েছে। এখন যদি কেউ তার সঙ্গে অন্যায় করতে চায় তাহলে হয়তোবা সে তার প্রতিবাদ করবে। আর এখানেই এই সিনেমাটির গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।